যে এই 1,00,000 বছর আগে যখন আমরা মেন স্রোতটা বেরিয়েছে, মেন হিউম্যান স্রোতটা বেরিয়েছে আফ্রিকা থেকে, তার আগে একটা ছোট ওয়েভ অফ মাইগ্রেশন আফ্রিকা থেকে বেরিয়েছে, যেটা ওই ওয়েস্ট এশিয়া দিয়ে আসেনি, সেটা ওয়েস্ট এশিয়ার কোস্ট দিয়ে এসে ভারতবর্ষের কোস্টাল এরিয়া দিয়ে গিয়ে ওই আন্দামান নিকোবর আইল্যান্ড, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া এই সমস্ত পপুলেট করেছে। লোকেদের একটা মনের মধ্যে ধারণা ছিল যে ক্যান্সার বোধহয় জেনেটিক, এবং সেই জেনেটিক বেসিস অফ ক্যান্সার কিছু কিছু এই ফ্যামিলিয়াল ক্যান্সারে এই ফ্যামিলি স্টাডি করে আইডেন্টিফাইও করা গেছিল। কিন্তু যেটা করা গেল না সেটা হচ্ছে যে প্রচুর ক্যান্সার রোগীর কিন্তু ফ্যামিলিতে আর কারণ নেই, সে তার ক্যান্সার হয়েছে কিন্তু খোঁজ করে দেখা গেল তার পরিবারের মধ্যে আর কারোর ক্যান্সার হয়নি। স্যার, পরবর্তী 10-20 বছরে জেনেটিক্সের ফিল্ডে কি বড় আবিষ্কার বা রেভলিউশন আসতে পারে বা আসতে চলেছে? সুতরাং ডাক্তারদের একটা বড় অভাব আছে, যেই জন্য ডাক্তাররা যদি রিসার্চের দিকে ফোকাস করে চলে যায়, ট্রিট করার কোনো লোক থাকবে না, অপারেশন করার কোনো লোক থাকবে না। সুতরাং আমরা মনে করি যে ডাক্তাররা রিসার্চ করে না, ডাক্তাররা রিসার্চ করার সময় নেই, তাদের রোগী দেখতেই সারাটা দিন চলে যায়। আমরা তো ভাবি যে আমি ভারতবর্ষে জন্মেছি, সুতরাং আমি প্রথমে ভারতীয়, আমি অন্য কোথাও যাব না, খুব কম লোকের মধ্যে আছে। আমরা যাই প্রিটেন্ড করার চেষ্টা করি, যেখানে সুবিধা সেখানে আমরা যাব, মানুষ হিসাবে সেখানে তাই করি। আজ আমরা আছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতায়। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ এবং জেনেটিক্সের রিসার্চার প্রফেসর পার্থপ্রতিম মজুমদার। উনি হলেন আইএসআই কলকাতার একজন এমিরেটাস প্রফেসর এবং ফাউন্ডিং ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স। উনি এছাড়াও অনেক ইনস্টিটিউটের সাথে আগে যুক্ত ছিলেন এবং এখনও যুক্ত আছেন। ওনার এই জিন তত্ত্ব এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে বিভিন্ন রকম কাজ নিয়ে আমরা এগুলো ইন্টারন্যাশনাল মহলে সমাদৃত। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব ওনার কিছু কাজ এবং জিন তত্ত্ব নিয়ে কিছু সহজ ভাষায় আমাদের বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করব। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এখানে টাইম দেওয়ার জন্য এবং এখানে আসার জন্য এবং আমাকে ইন্টারভিউর জন্য টাইম দেওয়ার জন্য। না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ইটস মাই প্লেজার। ওকে স্যার, তাহলে আমি প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। স্যার, আপনি যদি আপনার স্কুলিং এবং গ্র্যাজুয়েশন কোথা থেকে আপনি যদি একটু বলেন। সো আমার স্কুলিং মূলত সাউথ ইন্ডিয়াতে হয়েছে। আমার বাবা মেরিন হাইড্রোবায়োলজিস্ট ছিলেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কোনো মেরিন কোস্ট নেই সেরকম। উনি নিয়ারেস্ট ছিলেন ওয়াল্টেয়ারে, উনি সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন। সো ওইখানে আমার স্কুলিং হয়েছে। আমি সেন্ট অ্যালয়সিয়াস স্কুলে পড়েছি, সেখান থেকেই গ্র্যাজুয়েট করেছিলাম। তারপরে 1 বছর প্রি ইউনিভার্সিটি করেছি বিশাখাপট্টনমে। তারপরে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে অ্যাডমিশন টেস্ট হয় ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স কোর্সে ভর্তি হওয়ার জন্য, সেই পরীক্ষাটা দিয়েছিলাম এবং ফরচুনেটলি পাশ করে যাই। তারপরে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে জয়েন করি। সেই সময় ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স অনার্স কোর্সটা 4 বছরের ছিল, আর মাস্টার্স অফ স্ট্যাটিস্টিক্স 1 বছরের ছিল। সুতরাং আমি কন্টিনিউয়াসলি 4 বছর প্লাস 1 বছর 5 বছর এখান থেকে বিস্ট্যাট এবং এমস্ট্যাট করি। তারপরে আমি ডিসাইড করলাম যে পিএইচডি করব, এবং ফরচুনেটলি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে সুযোগটা পেলাম। আমি এখান থেকেই পিএইচডি করেছি। এখান থেকে পিএইচডি করার পরে আমি পোস্টডক করতে বিদেশে গেছি, সেগুলো না হয় পরে বলবো আপনাকে। স্যার, আপনি যেহেতু বিস্ট্যাট এবং এমস্ট্যাট করছেন স্ট্যাটিস্টিক্সে, তারপরে আপনি এই স্ট্যাটিস্টিক্স ফিল্ড থেকে আপনি জেনেটিক্সের ফিল্ডে কিভাবে এলেন এবং এই এই ট্রানজিশনটা আপনাকে কি ইন্সপায়ার্ড করে? সো এই ট্রানজিশনটা খুব অলমোস্ট ন্যাচারালি হয়েছে। তার কারণটা হচ্ছে যে আমার বায়োলজিতে একটা ইন্টারেস্ট ছিল, একটা কোর ইন্টারেস্ট ছিল বায়োলজিতে, কিন্তু আমি অঙ্কে মোটামুটি ভালো ছিলাম। আইএসআইতে জয়েন করার পরে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সই মূলত মেইন সাবজেক্ট দুটো ছিল। এছাড়া সেই সময় যা সিলেবাস ছিল তাতে বায়োলজি পড়ানো হতো, জিওলজি পড়ানো হতো, কেমিস্ট্রি পড়ানো হতো, একটা হোল ভ্যারাইটি অফ সায়েন্সেস পড়ানো হতো। সেই সিলেবাসটা এখন চেঞ্জ করে গেছে। যাই হোক, সেই সময় আমাদের বায়োলজি কোর্সেস ছিল, এবং আমাদের যারা পড়িয়েছিলেন তারা খুব এমিনেন্ট রিসার্চারও ছিলেন ওই ফিল্ডে। সুতরাং একটা ইন্টারেস্ট স্লোলি
ডেভেলপ করেছিল বায়োলজিতে, এবং যেটা দেখলাম বিস্তার পড়ার সময় সেটা হচ্ছে যে জেনেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের অনেক প্রয়োগ আছে, অ্যাপ্লিকেশনটা খুব স্ট্রং। এছাড়া যেটা আমার একটা ওই মানে ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট ছিল লোকেদের বায়োগ্রাফি পড়া, সায়েন্টিস্টদের বায়োগ্রাফি পড়া, এবং সেই সময় বহুদিন আগে অমৃতবাজার পত্রিকা বলে একটা পত্রিকা ছিল, সেটা হয়তো আপনারা দেখেননি। সেই পত্রিকাতে ধারাবাহিকভাবে একটা বেরিয়েছিল, আর্টিকেল বেরিয়েছিল, যেটা জেবিএস হলডেনের লেখা। জেবিএস হলডেন ব্রিটিশার ছিলেন, উনি একজন এভলিউশনারি বায়োলজিস্ট ছিলেন, ওনার সম্বন্ধে আমি পরে আর একটু বেশি করে বলবো। উনি কোনো কারণে ভারতবর্ষে মাইগ্রেট করেন, ভারতবর্ষে মাইগ্রেট করে উনি ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করে ইন্ডিয়ান সিটিজেন হলেন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে জয়েন করলেন। সুতরাং ওই জেবিএস হলডেন আমাদের পপুলেশন জেনেটিক্স বলে একটা সাবডোমেইন আছে, যেটার ফাউন্ডার, ওয়ান অফ দ্য 3 ফাউন্ডার্স। ওই যে সিরিজ অফ আর্টিকেলসটা পড়ে আমার খুব ইন্টারেস্ট লাগলো, এবং আমি বুঝতে পারলাম যে কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিকেশন টু বায়োলজি হচ্ছে জেনেটিক্সে। সুতরাং সেইখান থেকে যেহেতু আইএসআই মানে ওই স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স করলাম, সেই জন্যে আস্তে আস্তে আমি জেনেটিক্সের দিকে মুভ করে গেলাম। বায়োলজির কোর ইন্টারেস্ট, ম্যাথমেটিক্সের কোর ইন্টারেস্ট, এই দুটো মিলে জেনেটিক্সে মুভ করলাম। তো স্যার আপনি মেইনলি আপনার পিএইচডি এবং পোস্টডকে তাহলে এই পপুলেশন জেনেটিক্সের উপরই আপনি কাজ করেছেন? আমি পপুলেশন জেনেটিক্সের উপরই মোস্টলি কাজ করেছি। ওকে স্যার, আমি আপনাকে একটা ঘটনা বলতে চাই, যেটা হচ্ছে ধরুন আপনি 1983 সময় সম্ভবত পোস্টডক করছিলেন। হ্যাঁ, তো ওই সময় স্যার ক্যারি মুলিস সম্ভবত পিসিআর রিঅ্যাকশন আবিষ্কার করেন। এটা একটা খুব রেভলিউশনারি রিঅ্যাকশন ছিল, এবং এটা এই জেনেটিক্সের ফিল্ডে কিভাবে একটা এফেক্ট এবং একটা রেভলিউশন এনেছিল। মানে এটা অ্যামেজিং রেভলিউশন, এবং এটাই প্রথমেই বলি যে ক্যারি মালিস ওই ডিসকভারিটা এবং নোবেল প্রাইজ পাওয়ার মধ্যে ওয়ান অফ দ্য শর্টেস্ট পিরিয়ডস অফ টাইম। ও ডিসকভারি করলো এবং নোবেল প্রাইজ পেলো, তার মধ্যে যে টাইমের তফাৎটা সেটা খুব ছোট ছিল। তার মানে হচ্ছে যে ওটার ইম্প্যাক্ট বায়োলজিতে এত বেশি করে ফেললো যে ওকে নোবেল প্রাইজ না দিয়ে কেউ পারলো না। সো এইটা দিয়ে শুরু করলাম। ক্যারি মালিস যেটা করতে পারলো সেটা হচ্ছে যে আমরা তো তখন জিনোম বোঝার চেষ্টা করছি, জেনেটিক ভেরিয়েশন বোঝার চেষ্টা করছি, কিন্তু সেই জেনেটিক ভেরিয়েশন বোঝাটা অত সহজ ছিল না। তার কারণ হচ্ছে যে এক্সপেরিমেন্টালি আমরা তো পুরো জিনোমটাকে তখন স্টাডি করতে পারি না, এবং আমরা যদি একজনের কাছ থেকে একটা ব্লাড স্যাম্পল নিয়ে কিছু সেল আইসোলেট করি, সেখান থেকে এত কম ডিএনএ পাওয়া যায় যে সেই ডিএনএটা প্রায় অ্যানালাইজ করা যায় না তখনও পর্যন্ত যে টেকনোলজিগুলো ছিল। সুতরাং এই যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন দিয়ে একটা জিনোমের একটা পার্টিকুলার পোর্শনটাকে আমরা অ্যাম্পলিফাই করতে পারি, মাল্টিপল কপিজ করতে পারি, যাতে করে আমাদের সেই এবিলিটি টু স্টাডি ওই পার্টিকুলার রিজনে কি ভেরিয়েশনস আছে, এইটা জাস্ট অ্যাবসলিউটলি স্টানিং। মানে এটা ভাবাই যায় না যে এইরকম একটা জিনিস লোকের মাথায় আসতে পারে এবং সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারে। এবং সেই জন্যই মানে উনি এত তাড়াতাড়ি নোবেল প্রাইজ পেলেন, এত কম বয়সে নোবেল প্রাইজ পেলেন, এবং সেটা ওয়াজ রেভলিউশনারি, মানে ভাবাই যায় না। আপনি এবার আমি চাই একটু আপনি আপনার যে টপিক পপুলেশন জেনেটিক্স, এটা নিয়ে দর্শকদের যারা নর্মালি সায়েন্সের স্টুডেন্ট বা বায়োলজি স্টুডেন্ট, তাদেরকে একটু সহজ ভাষায় যদি আপনি হোয়াট ইজ পপুলেশন জেনেটিক্স এবং এটার এফেক্টটা কি বা আমরা এর অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে আমরা এগুলো দেখতে পাই, একটু ছোট করে। আগে পপুলেশন জেনেটিক্সটা একটু সহজ ভাষায় একটু ডিফাইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা তো সারা পৃথিবী একটাই পপুলেশন, কিন্তু সত্যি কথা বলতে তা তো নয়। আমরা ছোট ছোট গ্রুপে বিলং করি, তাই না? মানে আমরা এবং সেই গ্রুপের মধ্যেই মূলত আমাদের বিয়ে হয় এবং বাচ্চারা হয়, সেই বাচ্চারা হলে সেই গ্রুপের মধ্যেই থাকে। এবং যেহেতু আমরা এইরকম স্ট্রাকচার, এটাকে আমরা পপুলেশন স্ট্রাকচার বলি, সেই স্ট্রাকচার পপুলেশন, সুতরাং এই একটা পার্টিকুলার সাবগ্রুপের মধ্যে যে জেনেটিক ভেরিয়েশন আছে, জেনেটিক ভেরিয়েশনগুলো কেমন করে তৈরি হয়, বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট হয়, র্যান্ডম ইম্প্যাক্ট হয়। যেমন ফর এক্সাম্পল আমরা নানা রকম পলিউটেন্টসের ইয়েতে এক্সপোজড হচ্ছি, সূর্যের আলো আমাদের মধ্যে এসে পড়ছে,
এক্স রেতে আমরা এক্সপোজড হই, এই সমস্ত বিভিন্ন কারণে জেনেটিক্স মানে জিনোমের মধ্যে বা আমাদের Mutation. জিনগুলোর মধ্যে মিউটেশন বলে একটা চেঞ্জ হয়। সেই মিউটেশনগুলো যখন চেঞ্জ হয়, সেই মিউটেশনগুলো একটা জেনারেশন থেকে আমার ছেলে মেয়েদের মধ্যে যাবে, তাদের ছেলে মেয়েদের মধ্যে যাবে, সুতরাং একটা কন্টিনিউইটি থাকে। এইগুলো হচ্ছে মোটামুটি র্যান্ডম ভেরিয়েশন। আমরা প্রেডিক্ট করতে পারবো না যে কোন জায়গায় ভেরিয়েশনটা হবে, কিন্তু একবার ভেরিয়েশনটা হলে যদি একটা পার্টিকুলার পপুলেশনের কিছু লোকের মধ্যে হয়, সেই পপুলেশনের মধ্যেই মূলত সেটা সীমাবদ্ধ থাকে। এইবার সুতরাং বুঝতেই পারছেন যে বিভিন্ন পপুলেশন যেহেতু বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে আছে, তাদের মধ্যে এই র্যান্ডম চেঞ্জগুলো র্যান্ডমলি হচ্ছে এবং তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সুতরাং আমরা যদি একটা ওভার আ পিরিয়ড অফ টাইম যদি দেখি, তাহলে আমরা যেটা দেখতে পারবো, এক, জেনেটিক ভেরিয়েশন প্রত্যেকটা পপুলেশনের মধ্যে আছে। দুই, এই জেনেটিক ভেরিয়েশনগুলো মোটামুটি একটা পপুলেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে স্পেসিফিক জেনেটিক ভেরিয়েশন যদি হয় সেই পার্টিকুলার পপুলেশনে, তার মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্য পপুলেশনে তখনই যায় যখন এই পপুলেশন থেকে আরেকটা পপুলেশনে একজন মিটিং হয় বা বিয়ে করে তাদের চিলড্রেন হয়, তখন সেই মানে একটা পপুলেশনের জেনেটিক ভেরিয়েশন অন্য পপুলেশনে যায়। এবং এই যে ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার ভেরিয়েন্ট তো তৈরি হলো একটা র্যান্ডম প্রসেসে, সেইটা পপুলেশনের মধ্যে তার ফ্রিকোয়েন্সিটা বাড়বে না কমবে, সেটা দুটো কারণে দুভাবে ডিটারমিন্ড হয়। একটা হচ্ছে যে সেই মিউটেশনটা যদি আমাদের বেনিফিশিয়াল হয়, যদি আমাদের কোনো কারণে সাহায্য করতে পারে, তাহলে সেটা অটোমেটিক্যালি ইনক্রিজ করে, এটাকে পজিটিভ ন্যাচারাল সিলেকশন বলে। আর যদি এটা ক্ষতি করে, অনেক সময় এই ভেরিয়েন্টগুলো কোনো একটা রোগ সৃষ্টি করে বা কিছু একটা করে, আমাদের ফিজিওলজিতে চেঞ্জ করে, মানে নেগেটিভ চেঞ্জ করে, তখন এটা ইয়ে থেকে মানে চলে যায়, ওটার ফ্রিকোয়েন্সি কমতে থাকে এবং তারপরে কারোর মধ্যেই ওই ভেরিয়েন্টটা দেখা যায় না। সো এই দুটো প্রসেস, আর এই একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে একটা র্যান্ডম প্রসেস, যেটা প্রেডিক্ট করা যায় না যে এই জেনেটিক ভেরিয়েশনটা কোন দিকে যাবে, বাড়বে না কমবে, এবং মূলত সেই ভেরিয়েশনগুলোই, এটাকে র্যান্ডম জেনেটিক ড্রিফট বলে, মূলত সেই ভেরিয়েশনগুলোই এইটার দ্বারা মানে এই ফ্রিকোয়েন্সিটা এই প্রসেসটা দিয়ে ডিকটেটেড হয় তখনই যখন এর মধ্যে কোনো মেজর ন্যাচারাল সিলেক্টিভ এফেক্ট থাকবে না। সো এগুলোকে আমরা নিউট্রাল মিউটেশন বলি, যেটার কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট নেই। এই যে চেঞ্জটাকে আমরা মিউটেশন বলি, আর যখন পজিটিভ বা নেগেটিভ সিলেকশন থাকে, সেটাকে আমরা ওই পজিটিভলি সিলেক্টেড বা নেগেটিভলি সিলেক্টেড, সেটা থেকে যাবে, যেটা বেনিফিশিয়াল সেটা থেকে যাবে, যেটা হার্মফুল সেটা ওই পপুলেশন থেকে বেরিয়ে যাবে। আর যদি কোনো সিলেক্টিভ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ দুটোর একটাও না থাকে, সেগুলোকে আমরা নিউট্রাল মিউটেশন বলি। ওই নিউট্রাল মিউটেশনগুলো মোস্টলি র্যান্ডম ফেনোমেনার দ্বারা ইয়ে হয় আর কি, ডিকটেটেড হয় তাদের ফ্রিকোয়েন্সিগুলো, সেটাকে আমরা র্যান্ডম জেনেটিক ড্রিফট বলি। সো পপুলেশন জেনেটিক্স যেটা করার চেষ্টা করে, এই পপুলেশনের মধ্যে জেনেটিক ভেরিয়েশনটা এস্টিমেট করার চেষ্টা করে, কতটার ভেরিয়েশন আছে, কি ধরনের ভেরিয়েশন, সেগুলো হার্মফুল না বেনিফিশিয়াল, এবং সেগুলো ওভার আ পিরিয়ড অফ টাইম, সময়ের সাথে সাথে সেগুলো বাড়ছে না কমছে, এইটা দেখার চেষ্টা করে। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু আগেই বললাম যে পপুলেশন, অনেকগুলো পপুলেশন আছে, পপুলেশনগুলো স্ট্রাকচার্ড, এবং একটা পপুলেশনের ভেরিয়েশন আর একটা পপুলেশনে যায় থ্রু ম্যারেজ প্রাইমারিলি। সুতরাং তো আমরা রিলেশনশিপগুলো দেখার চেষ্টা করি, বিভিন্ন পপুলেশনের জেনেটিক ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে সেই পপুলেশনগুলোর রিলেশনশিপগুলো বোঝার চেষ্টা করি। রিলেশনশিপগুলো বুঝলে যেটা হয় সেটা হচ্ছে যে এই পপুলেশনগুলো কিভাবে ইভলভ করেছে, তাদের তারা কিভাবে ওভার আ পিরিয়ড অফ টাইম কিভাবে কাছে আসছে বা দূরে চলে যাচ্ছে পপুলেশন গ্রুপ হিসাবে জেনেটিক্যালি, সেইগুলো বোঝা যায় আর কি, বিবর্তনটা বোঝা যায়। স্যার, তাহলে ধরুন আজ থেকে 50 বছর আগে যখন এতটা গ্লোবালাইজেশন হয়নি, তখন ধরুন যেটা একটা মিউটেশন, যেটা একটা পপুলেশনের মধ্যে বাড়ার সময় পেত উইথ ডিফাইন্ড জেনারেশন, সেটা এখন গ্লোবালাইজেশনের যুগে যেহেতু মিক্সিংটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের এই স্টাডিটা আজ থেকে যেটা এখন হচ্ছে, তখন পরবর্তীকালে যখন মিক্সিং অনেক বেশি হয়ে যাবে, তখন এটা বুঝতে একটু অসুবিধা হবে, বা স্টাডিগুলো একেবারে ঠিক বলেছেন। সেটা হচ্ছে যে আজ থেকে 50 বছর আগে পপুলেশন জেনেটিক স্টাডি করে যে ধরনের অনুমান করা যেত বা বিবর্তন সম্বন্ধে আমরা যেভাবে বুঝতে পারতাম, এখন মিক্সিংটা এত বেড়ে গেছে যে ওই লেভেলে আমরা এখন বুঝতে পারি না, এবং আজ থেকে 50 বছর আগে হয়তো অনেক হোমোজিনিয়াস হয়ে যাবে।
মিক্সিং এর জন্য দুটো একটা ভেরিয়েন্ট আরেকটা পপুলেশনে চলে যায়, তার মানে হচ্ছে দুটো পপুলেশনের মধ্যে সিমিলার হয়ে যায় জেনেটিক ক্যারেক্টারিস্টিক গুলো। সিমিলার হয়ে গেলে তো তাদের রিলেশনশিপটা আর ভালোভাবে বোঝা যাবে না। সুতরাং আজ থেকে 50 বছর পরে যখন মিক্সিংটা আরো বেশি হবে, আমরা দেখতে পাচ্ছি যে মিক্সিং বেশি হচ্ছে, তখন পপুলেশন জেনেটিক স্টাডি করাটা খুব মুশকিল হবে। তখন এই স্ট্রাকচারিংটা এতটা থাকবে না, জেনেটিক স্ট্রাকচারিংটা এতটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি যদি বলি যে স্যার পার্টিকুলারলি আমাদের ইন্ডিয়ান পপুলেশনের জন্য বা ইন্ডিয়ার কিভাবে মাইগ্রেশন হলো, কিভাবে এইখান থেকে কি আমি কিছু ইয়ে টানতে পারি যে আমাদের কিছু ধরুন মাইগ্রেশন বা সিভিলাইজেশন ইয়ে সম্পর্কে আমরা কিছু পপুলেশন জেনেটিক্স থেকে কি? হ্যাঁ, মানে এটা তো আমি জীবনের প্রথম 30 বছর তো এই করে গেছি। মানে আমার একটা মেজর ইন্টারেস্ট ছিল যে ভারতবর্ষে এত পপুলেশন গ্রুপ, মানে ভাবাই যায় না যে ভারতবর্ষে কতটা স্ট্রাকচারিং আছে। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে একটা সেন্ট্রাল অর্গানাইজেশন আছে যারা এই সমস্ত করে, কতগুলো পপুলেশন গ্রুপ আছে, তারা কিভাবে স্ট্রাকচার্ড, সোশ্যালি স্ট্রাকচার্ড, ফিজিক্যালি স্ট্রাকচার্ড, এইগুলো দেখে। তাদের এস্টিমেট হচ্ছে ভারতবর্ষে কাস্ট পপুলেশন এবং সাবকাস্ট পপুলেশন মিলে প্রায় 4000 পপুলেশন গ্রুপ আছে। এছাড়া প্রায় 450 ট্রাইবাল গ্রুপ আছে। সো এই যে এতটা ডিফারেন্ট পপুলেশন স্ট্রাকচারিং, এতগুলো সেপারেট পপুলেশন, এটা ভারতবর্ষের মতন অন্যান্য পৃথিবীর কোথাও পাওয়া যায় না এই ধরনের স্ট্রাকচারিং। সুতরাং আমি যখন জেনেটিক্স করতে আরম্ভ করলাম, আমার নিজের একটা ইন্টারেস্ট হলো যে এদের বিবর্তনটা কিভাবে হয়েছে সেইটা বোঝার। তখন আমি বিভিন্ন পপুলেশন গ্রুপে ব্লাড স্যাম্পল নিয়ে তাদের জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করে, সেটার এস্টিমেট করে, মানে কতগুলো লোকের মধ্যে ওই পার্টিকুলার ভেরিয়েন্ট আছে এগুলো এস্টিমেট করে, তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে আমরা রিলেশনশিপস বোঝার চেষ্টা করেছি। তখনও পর্যন্ত ঠিক এই যে আপনি বললেন যে মাইগ্রেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এইগুলো কেমন করে বোঝা যায়, অত সহজে বোঝা যেত না। তার কারণ হচ্ছে আমরা জিনোমটা বা জিনগুলো, মানুষের মধ্যে যে জিনগুলো থাকে, জিনোমটা অত ডিপলি স্টাডি করতে পারতাম না, কারণ টেকনোলজি ছিল না। প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে ছিল, আমাদের ইচ্ছা ছিল যে আমরা যাতে আরো ডিপলি স্টাডি করতে পারি, কিন্তু টেকনোলজি অ্যাভেলেবল ছিল না। আস্তে আস্তে এই টেকনোলজিগুলো, বায়োটেকনোলজি যেমন করে ইভলভ করেছে, এই টেকনোলজিগুলো আমাদের হাতে আসতে শুরু করেছে, আমরা আরো ডিপার অ্যান্ড ডিপার কোয়েশ্চেনস বুঝতে পারি। সুতরাং এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা পুরো জিনোমটাকে সিকোয়েন্স করে ফেলতে পারি। এবং সেটা করার আগেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা প্রায় 200,000 মানে 2 লক্ষ ভেরিয়েন্ট প্রত্যেকটা লোকের যার কাছ থেকে ব্লাড স্যাম্পল নিয়েছি সেইগুলোকে আইডেন্টিফাই করে, তাদের ফ্রিকোয়েন্সিগুলো এস্টিমেট করে আমরা বোঝার চেষ্টা করেছি রিলেশনশিপগুলো কীরকম এবং কোনটার থেকে কোনটা এসছে। বা এই যে এতটা ভেরিয়েশন দেখছি, স্ট্যাটিস্টিক্যালি এই পুরো ভেরিয়েশনটাকে এক্সপ্লেন করতে গিয়ে এরা তো এই পপুলেশনগুলো তো ইভলভ করেছে কতগুলো অ্যানসেস্ট্রাল পপুলেশন থেকে, কতগুলো। সো আমরা যে প্রশ্নটা করেছি নিজেদের সেটা হচ্ছে যে কতগুলো অ্যানসেস্ট্রাল পপুলেশন থাকতে হবে যাতে করে এই সময়ের মধ্যে এতটা ভেরিয়েশন দেখা যায়। সুতরাং এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, এটা মানে সেই অঙ্কর মধ্যে আর যাব না, এটা স্ট্যাটিস্টিক্যালি আমরা এস্টিমেট করতে পারি। এবং আমরা যেটা ফাইনালি এস্টিমেট করেছিলাম, এটা আমাদের একটা বড় সায়েন্টিফিক পাবলিকেশনও হয়েছিল, একটা মেজর সায়েন্টিফিক জার্নালে। সেটাতে আমরা দেখিয়েছিলাম যে আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যারা ট্রাইবাল পপুলেশন আছে তাদের যদি বাদ দেই, কারণ তারা একেবারে কমপ্লিটলি অন্য আর একটা অ্যানসেস্ট্রাল পপুলেশন থেকে ইভলভ করেছে। নর্থ সেন্ট্রাল আইল্যান্ড যেমন, ওরা একদমই কারোর সাথে মেশে একেবারে। সুতরাং আমরা জারোয়ার অঙ্গীদের ব্লাড স্যাম্পলস পেয়েছিলাম, সেগুলো অ্যানালাইজ করে আমরা দেখিয়েছিলাম যে ওদের অ্যানসেস্টর আর মেইনল্যান্ড ইন্ডিয়ার, ভারতবর্ষের মূল ভূখণ্ডে আমরা যারা বাস করি, তাদের অ্যানসেস্টর কিন্তু এক নয়। সুতরাং আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যারা বাস করে তাদের যদি বাদ দেই, তাহলে ভারতবর্ষের মূল ভূখণ্ডে যারা বাস করে, ওই একই প্রশ্ন করেছিলাম যে কতগুলো অ্যানসেস্ট্রাল পপুলেশন থাকতে পারে যার বেসিসে আমরা এই আজকে যে ভেরিয়েশনটা দেখছি সেটা বুঝতে পারবো। এবং তার বেস্ট এস্টিমেট আমরা জেনেটিক ডেটা থেকে বেস্ট এস্টিমেট পেয়েছিলাম 4টে অ্যানসেস্ট্রাল পপুলেশন লাগে। এবার আমরা জিজ্ঞেস করলাম যে এই 4টে অ্যানসেস্ট্রাল পপুলেশন তাহলে কাদের মধ্যে, মানে কোন ভারতবর্ষের কোন জায়গায় কোন অ্যানসেস্ট্রাল পপুলেশন
বেশি কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ হ্যাঁ সব এমন হতে পারে যে সব অ্যানসেস্ট্রাল পপুলেশন সব জায়গায় কন্ট্রিবিউট করেছে। আরেকটা হতে পারে, আরেকটা মডেল হতে পারে যে একটা অ্যানসেস্ট্রাল পপুলেশন ভারতবর্ষের কতগুলো পপুলেশনে করেছে, অন্য আরেকটা অ্যানসেস্ট্রাল পপুলেশন অন্য কয়েকটা করেছে। অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড মডেলটাই প্রেফার করলাম, মানে সাপোর্ট করলাম। সেটা হচ্ছে যে এই যে চারটে পপুলেশন বললাম, চারটে অ্যানসেস্ট্রাল পপুলেশন বললাম, এই অ্যানসেস্ট্রাল পপুলেশনের একটা পপুলেশন সাউথ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি ডোনেট করেছে, মানে তাদের জেনেটিক ভেরিয়েশনটা সবচেয়ে বেশি ডিটারমিন করেছে। সেকেন্ডটা হচ্ছে নর্থ ইন্ডিয়া। সো এসেনশিয়ালি নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া আর সেন্ট্রাল ইন্ডিয়া, এই আমরা চারটে অ্যানসেস্ট্রাল পপুলেশন পেয়েছি। সো দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং যে ভারতবর্ষের অ্যানসেস্ট্রাল পপুলেশন এবং জিওগ্রাফি অনেকটা কনফাউন্ডেড। এটাকে মানে আলাদা করা যায় না, শুধু আলাদা করা যায় আন্দামান নিকোবর আইল্যান্ডে, কারণ ওদের অ্যানসেস্ট্রাল পপুলেশন একেবারে আলাদা ভারতবর্ষের মূল ভূখণ্ডের। আমি যতদূর জানি ওদের পূর্বপুরুষ অন্তত 20-30 হাজার বছর আগে আফ্রিকা থেকে এসেছিল, এটা কি সত্যি? মানে আমাদের আফ্রিকাই তো হিউম্যান পপুলেশনের অরিজিন, ওখান থেকে আমরা সবাই ইভলভ করেছি। এবং 100,000 বছর আগে, 1 লক্ষ বছর আগে আমরা আফ্রিকা থেকে বেরিয়ে তো আমরা চারিদিকে এক্সপ্লোর করতে আরম্ভ করেছি এবং বিভিন্ন জায়গায় গেছি। এবং ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে আমরা প্রথম এসেছি সেটা হচ্ছে ভারতবর্ষ। ওয়েস্ট এশিয়া দিয়ে এসে ভারতবর্ষে এসেছি। একটা থিওরি আছে এবং থিওরিটা বোধহয় ঠিকই, যে এই 1 লক্ষ বছর আগে যখন আমরা মেন হিউম্যান স্রোতটা বেরিয়েছে আফ্রিকা থেকে, তার আগে একটা ছোট ওয়েভ অফ মাইগ্রেশন আফ্রিকা থেকে বেরিয়েছে, যেটা ওই ওয়েস্ট এশিয়া দিয়ে আসেনি, সেটা ওয়েস্ট এশিয়ার কোস্ট দিয়ে এসে ভারতবর্ষের কোস্টাল এরিয়া দিয়ে গিয়ে ওই আন্দামান নিকোবর আইল্যান্ড, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া এই সমস্ত পপুলেট করেছে। এবং সেইটা এই যে মূল স্রোতটা বললাম তার আগে, এই 1 লক্ষ বছর আগে যে স্রোতটা মূল স্রোত বেরিয়েছে তার আগে আরেকটা স্রোত এরকম কোস্টাল রুট দিয়ে গিয়ে, এবং সেইটা এটার আগে, সেই জন্যই ওদের অ্যানসেস্ট্রাল পপুলেশন 1 নম্বর আলাদা, একটু ডিস্টিংগুইশ করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে ওইটা আরো পুরনো ভারতবর্ষের মূল ভূখণ্ডর অ্যানসেস্ট্রাল পপুলেশনগুলো থেকে। ওকে 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 স্যার। তো স্যার আমি পপুলেশন জেনেটিক্সটা কিছুটা বুঝলাম। এবার স্যার আমি একটু অন্য একটা বইয়ের টপিকে যেতে চাই। একটা বই, খুব ফেমাস বই আছে, দ্য সেলফিশ জিন বলে। স্যার এটা হচ্ছে সম্ভবত রিচার্ড ডকিন্স বলে একজন লেখার। ওখানে একটা ওনার লেখা আছে যে উই আর সার্ভাইভাল মেশিনস or robot vehicles blindly programmed to preserve the selfish molecule called as genes. এই কথাটা কতটা সত্যি? বা এগুলো হচ্ছে অনেকটা যারা লিটারেচার করে তারা ওই রকম ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এসেনশিয়ালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কোন জিনটা আমরা পাস অন করব, কোন জিনটা ফেভার্ড হবে, সেগুলো তো আমাদের হাতের কন্ট্রোলে নেই। সুতরাং কোন জিনটা ফেভার্ড হবে, যেগুলো ন্যাচারাল সিলেকশনে যেগুলো ফেভার্ড হচ্ছে সেইগুলোই প্রিজার্ভড হবে, সেইগুলোই, যেগুলো আমাদের ক্ষতি করছে না, যেগুলো আমাদের ইমপ্রুভ করতে সাহায্য করছে, সেই জিনগুলো। সো আমরা সেইভাবে দেখতে গেলে এই জিনটা তো সেলফিশ, সে নিজেকে রাখার জন্য প্রক্রিয়েট করছে। সেই জন্য রিচার্ড ডকিন্স ওইভাবে বলেছে। কিন্তু ওটা একটা ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, আমরা যখন ক্লাসে পড়াই আমরা ওই ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, কিন্তু কনসেপ্টটা কাইন্ড অফ সিমিলার। ওকে স্যার, আমি 2000 সালের আশপাশে যখন প্রথম আই থিঙ্ক হিউম্যান জিনোম প্রজেক্ট শুরু হয়, সেইটা একটা খুব রেভলিউশনারি প্রজেক্ট ছিল এবং এই নিয়ে প্রচুর গোটা ওয়ার্ল্ডে আর কি একটা চর্চা হচ্ছিল যে এটা একটা খুব বড় প্রজেক্ট এবং এই প্রজেক্টের পর থেকে প্রচুর রোগ এবং সারিয়ে দিতে পারে। কিন্তু আলটিমেটলি আমার যতটা স্যার শোনা, আমি জানি যতদূর, যে পরবর্তীকালে বলা হয় যে যতটা এক্সপেকটেশন ছিল হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা যে প্রবলেমগুলো সলভ করতে পারবো, ততটা নাকি আমরা পারিনি। এটা কি সত্যি স্যার? না, 1 নম্বর হচ্ছে যে পারবো কি পারবো না থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে রোগগুলোকে বুঝতে সাহায্য করেছে। বুঝলেই যে তার প্রতিরোধ বাড়িয়ে তুলতে পারবো বা তার ট্রিটমেন্ট তৈরি করতে পারবো তা তো নয়। তার কারণটা হচ্ছে যে মানুষের জিন তো ম্যানিপুলেট করা যায় না, দুটো কারণে। একটা হচ্ছে যে
টেকনোলজিক্যালি খুব ডিফিকাল্ট, কারণ সেটা করতে গিয়ে আমি তার ক্ষতি করতে পারি, তাকে ইমপ্রুভ না করিয়ে, তার রোগটা সারিয়ে না তুলে ওই টেকনোলজিটা ইউজ করে তার জিন ম্যানিপুলেট করতে গিয়ে আমি তাকে তার বেশি ক্ষতি করতে পারি। সেটা একটা মেজর প্রবলেম। আর একটা হচ্ছে এথিক্যাল প্রবলেম, যে আমি তো আজকে একজনের মধ্যে জিনটাকে ম্যানিপুলেট করলাম, সে যদি তারপরে তার সন্তানের মধ্যে সেই ম্যানিপুলেটেড জিনটাই পাস অন করে, যেটা করবে, যদি তারপরে যদি সে এইগুলো হচ্ছে প্রবলেম। মানে এথিক্যাল প্রবলেম আছে, টেকনোলজিক্যাল প্রবলেম আছে। আমাদের যেটা হিউম্যান জিনোম প্রজেক্ট, এবং এই তারপরে আরেকটা প্রজেক্ট হচ্ছে যেটার নাম হচ্ছে হিউম্যান জিনোম ডাইভার্সিটি প্রজেক্ট, এই দুটো প্রজেক্টই আমাদের যেটা বুঝতে সাহায্য করেছে সেটা হচ্ছে যে কোনো রোগের পেছনে জিন কতটা ইনভলভ আর এনভায়রনমেন্ট কতটা ইনভলভ। আমাদের যে কোনো রোগ এই দুটো কারণে হয়। একটা হচ্ছে যে দুটো ইন্টারাকশনের মধ্যে হয়, একটা জিন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুটো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে এবং ইন্টারাক্ট করে একটা রোগ হয়। সুতরাং আমরা যেটা এই জিনোমটা বোঝার পরে, জিনোম সিকোয়েন্স, জিনোমিক ভেরিয়েশন, এগুলো বোঝার পরে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই রোগের জন্য, যে কোনো একটা রোগের পেছনে জিন কতটা ইনভলভ আর এনভায়রনমেন্ট কতটা ইনভলভ। যদি এনভায়রনমেন্ট ইনভলভ হয় তাহলে মূলত মানে অলমোস্ট কমপ্লিটলি যদি এনভায়রনমেন্ট ইনভলভ হয়, তাহলে সেই রোগগুলো প্রতিরোধ করা বা ট্রিট করাটা অনেক সহজ হয়ে যায়। যদি জিন ইনভলভ হয় মূলত, তাহলে প্রায় কিছুই করা যায় না। কিন্তু যদি দুটো ইন্টারঅ্যাক্ট করে, তাহলে এইটা বুঝতে পারলে যেটা সুবিধা হয়, কতটা ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে আমরা জিনটাকে তো আমরা ম্যানিপুলেট করতে পারছি না, কিন্তু এনভায়রনমেন্টটাকে যদি আমরা ম্যানিপুলেট করি, তাহলে এই ইন্টারঅ্যাকশন লেভেলটা কমে যাবে, রোগটা অনেক কম ক্ষতি করবে আমাদের। এইটাই হয়েছে সুবিধা। ওকে 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 স্যার, এটা ছাড়াও যে ইন্টারন্যাশনাল ক্যান্সার জিনোম প্রজেক্ট, এটা অ্যাকচুয়ালি কি? সো अगेन আমরা মানে ক্যান্সার নিয়ে বহুদিন ধরে লোকেরা মানে গবেষণা করছে বোঝার জন্য যে ক্যান্সারটা কেন হয় ইত্যাদি। এবং লোকেরা দেখেছিল যে ফ্যামিলির মধ্যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, তারপরের জেনারেশন, ফ্যামিলিয়ারিটি আছে, মানে একটা পরিবারের মধ্যে অনেক লোকের ক্যান্সার হয়। সুতরাং লোকেদের একটা মনের মধ্যে ধারণা ছিল যে ক্যান্সার বোধহয় জেনেটিক, এবং সেই জেনেটিক বেসিস অফ ক্যান্সার কিছু এই ফ্যামিলিয়াল ক্যান্সারে এই ফ্যামিলি স্টাডি করে আইডেন্টিফাইও করা গেছিল। কিন্তু যেটা করা গেল না সেটা হচ্ছে যে প্রচুর ক্যান্সার রোগীর কিন্তু ফ্যামিলিতে আর কারণ নেই, সে তার ক্যান্সার হয়েছে কিন্তু খোঁজ করে দেখা গেল তার পরিবারের মধ্যে আর কারোর ক্যান্সার হয়নি। এরকম প্রচুর, এবং বেশিরভাগ প্রায় এটার এস্টিমেটটা ভেরি করে কোন ধরনের ক্যান্সার আমরা স্টাডি করছি। প্রায় 60 থেকে 80% ক্যান্সারের কিন্তু কোনো ফ্যামিলিয়ারিটি থাকে না, পরিবারের মধ্যে অন্য অনেক লোকের ওই ধরনের ক্যান্সার, এটা কিন্তু দেখা যায় না। তখন আস্তে আস্তে লোকেরা মনে করতে আরম্ভ করলো তাহলে হয়তো ক্যান্সার এই পার্টিকুলার লোকের মধ্যেই হচ্ছে এবং সে পাস অন করছে না পরের জেনারেশনে। এটা কেমন করে হতে পারে? একটা জেনেটিক ডিজিজ, তার মধ্যে এটা হচ্ছে, পাস অন করছে না। এইখানে একটু বোঝা দরকার যে আমরা যে জেনেটিক ভেরিয়েশন হয়, সব জেনেটিক ভেরিয়েশনই যে আমরা পরের জেনারেশনের জন্য পাস অন করি তা নয়। দু ধরনের মিউটেশন হয়, দু ধরনের ভেরিয়েশন হয় একটা লোকের মধ্যে। একটা হচ্ছে সোম্যাটিক ভেরিয়েশন, মানে বডি সেলস এর মধ্যে আমার যদি কিছু চেঞ্জ হয়, সেইটা তো আর পাস অন করবে না পরের জেনারেশনে। শুধু জার্ম সেলস মানে এগ এবং স্পার্ম, সেইগুলোতে যখন মিউটেশন হয় বা সেইগুলো যখন মিউটেশন ক্যারি করে, সেইটাই তো পাসড অন হবে। সুতরাং সোম্যাটিক মিউটেশন আর জার্ম লাইন মিউটেশন, এই দুটোকে আমরা ডিস্টিংগুইশ করি। জার্ম লাইন মিউটেশন আমরা স্টাডি করতে পারতাম থ্রু ফ্যামিলিয়ারিটি, পরিবারের মধ্যে অনেক লোকের হয়েছে, তার মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন সেটা ট্রান্সমিটেড হচ্ছে এবং সেই জন্য ক্যান্সারটা হচ্ছে। কিন্তু সেটা অ্যাবাউট 20 to 30%, বাকি 70 বা 80% আমরা বুঝতেই পারতাম না। তখন একটা হাইপোথেসিস হলো তাহলে বোধহয় এগুলো সোম্যাটিক মিউটেশন। এই লোকটার মধ্যে আমার লাং সেলে কতগুলো মিউটেশন হচ্ছে, যে জন্য লাং সেলটা মিসবিহেভ করতে আরম্ভ করছে এবং সেই জন্য আমার ক্যান্সার হচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে। কিন্তু সেইটা যেহেতু পাস অন হচ্ছে না, কারণ সেটা শুধু ফুসফুসের কতগুলো সেলের মধ্যে হচ্ছে, এইটাই হচ্ছে। কিন্তু সেইটা স্টাডি করার উপায় ছিল না।
প্রায় 20-30 বছর লোকেরা হাঁ করে বসেছিল যে কখন টেকনোলজি আসবে যাতে করে আমরা ওই সোম্যাটিক সেলগুলোর মধ্যে যে জিনগুলো আছে সেইগুলো স্টাডি করতে পারি। সো সেইটার যখন সেই টেকনোলজিটা যখন এলো এবং সেই টেকনোলজিটা প্রাইমারিলি এলো ওই পিসিআর, আপনি বললেন পিসিআর একটা মেজর ধাপ এগুলো। দ্বিতীয় হচ্ছে জিন সিকোয়েন্সিং, সিকোয়েন্স করতে পারতাম না, জিনটা তো একটা ওই মানে ATGCর একটা চেইনের মতন, সেই চেইনের একদিক থেকে আরেক দিক পড়তে পারলে আমরা সেটাকে সিকোয়েন্সিং বলি, সেই সিকোয়েন্সিংটা আমরা করতে পারতাম না। সুতরাং সাইমালটেনিয়াসলি পলিমারেজ চেইন রিয়াকশন, ক্যারি মালিস যে জন্য নোবেল প্রাইজ পেলেন, এবং তারপরে যারা সিকোয়েন্সিং এর আবিষ্কর্তা তারাও নোবেল প্রাইজ পেল, এই দুটো যখন একসাথে হলো তখন ইন্ডিভিজুয়াল সেট অফ সেল, সোম্যাটিক সেলস এর থেকে ডিএনএ আইসোলেট করে সিকোয়েন্স করা যেত, করতে পারা গেল। তখন আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যান্সার সেল থেকে, মানে আমার যদি ফুসফুসে ক্যান্সার হয় সেই ফুসফুসের ক্যান্সার থেকে কিছু সেল একটা বায়োপসি নিয়ে সেই সেলগুলোর থেকে ডিএনএ আইসোলেট করে সেইগুলো দেখলাম, এবং তার যে ব্লাডের মধ্যে তো আর ওই ভেরিয়েশন গুলো থাকবে না। সুতরাং সেই ব্লাডের ভেরিয়েশনের সাথে ফুসফুসের সেলের ভেরিয়েশন, এই দুটো কম্পেয়ার করে ফুসফুসের সেলের মধ্যে স্পেসিফিক কি ভেরিয়েশন হয়েছে যেটা জন্মের সময় তার ছিল না। জন্মের সময় কি ছিল সেটা বোঝা যায় ব্লাডের থেকে, ব্লাডের ডিএনএ থেকে। পরে যেটা হয়েছে, যেটা ফুসফুসের লাং ক্যান্সার, তার ফুসফুসের ক্যান্সার হয়েছে, সেই সেলগুলোর মধ্যে তার জন্মের সময় যেগুলো ছিল, যে ভেরিয়েশন গুলো ছিল, প্লাস যে ভেরিয়েশন গুলো জন্মের পরে সে অ্যাকোয়ার করেছে, সেই দুটোর মিশ্রণ। সুতরাং একটা থেকে আর একটা মোটামুটি বিয়োগ করে দিলে আমরা কোনগুলো সে অ্যাকোয়ার করেছে জন্মের পরে সেইগুলো আমরা বুঝতে পারি। এইটাই ছিল টেকনোলজিক্যাল ব্রেক থ্রু, যার বেসিসে এই ইন্টারন্যাশনাল ক্যান্সার জিনোম কনসর্টিয়ামটা ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা ডিসাইড করলো যে আমরা একটা লঞ্চ করি এইরকম একটা কনসর্টিয়াম, যাতে করে আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার স্টাডি করতে পারি। কোন ধরনের ক্যান্সার স্টাডি করব, আমরা তখন 50 ধরনের ক্যান্সার স্টাডি করব ডিসাইড করলাম, এবং এক এক দেশ বলল যে আমরা আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট ক্যান্সার আমরা সেটাকেই স্টাডি করব, কারণ এগুলো খুব ব্যয় সাপেক্ষ টেকনোলজি। এগুলো তখন সিকোয়েন্সিং আজকের দিনের সিকোয়েন্সিং যত সস্তায় করা যায় 2000 সালে অত সস্তায় করা যেত না, অনেক এক্সপেন্সিভ ছিল। সো ভারতবর্ষ থেকে আমরাও পার্টিসিপেট করলাম। ভারতবর্ষ থেকে আমি একটু ইনিশিয়েটিভ নিয়েছিলাম যাতে ভারতবর্ষ থেকে পয়সা পাওয়া যায়। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ তখন ভাবলো যে আমরা তো সব 50টা ক্যান্সার সবাই মিলে করতে পারবো না, কারণ খুব ব্যয় সাপেক্ষ ছিল। আমাদের দেশে যে ক্যান্সারটা সবচেয়ে বেশি প্রাদুর্ভাব আমরা সেটা স্টাডি করব। ভারতবর্ষে ওরাল ক্যান্সার, ছেলেদের মধ্যে ওরাল ক্যান্সারটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে হয়, আর মেয়েদের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সারটা হয়। আমরা চেয়েছিলাম দুটো ক্যান্সারই করব, কিন্তু এত এক্সপেন্সিভ প্রজেক্ট এগুলো, সে ফাইনালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফান্ড করলো বা বললো যে তোমরা একটা প্রজেক্টই করো, ওরাল ক্যান্সারটাই করো, কারণ সেইটার আরো কতগুলো সায়েন্টিফিক বেসিস কারণ ছিল যাতে যে জন্য ওটাকে ফেভার করা হলো। সুতরাং আমরা ভারতবর্ষ ইন্টারন্যাশনাল ক্যান্সার জিনোম কনসর্টিয়ামে ওই ওরাল ক্যান্সার মানে মুখ ক্যান্সার নিয়েই আমরা ওটাতে পার্টিসিপেট করলাম, এবং আমাদের রেজাল্টগুলো খুব ইউজফুল রেজাল্টস এসছে। ওরাল ক্যান্সার সম্বন্ধে আমরা তার জিনোমিক বেসিসটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে তাহলে স্যার আমি কি এখানে বলতে পারি যে ব্লাড ক্যান্সার জেনেটিক হতে পারে? ব্লাড ক্যান্সার জেনেটিক তো বটেই, হ্যাঁ নিশ্চয়ই, একেবারে। মানে লিউকেমিয়া ফর এক্সাম্পল, আমি যদি লিউকেমিয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে, লিউকেমিয়া তো একেবারে মানে জেনেটিক ডিটারমিনেন্টস অফ লিউকেমিয়া। অ্যাকচুয়ালি চাইল্ডহুড ক্যান্সারের একজন নোবেল প্রাইজও পেয়েছেন, যিনি AML বলে একটা পার্টিকুলার টাইপ অফ ক্যান্সার আছে, লিউকেমিয়া আছে, সেইটার জেনেটিক বেসিস যিনি আবিষ্কার করেছেন তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। সুতরাং হ্যাঁ নিশ্চয়ই ব্লাড ক্যান্সারের একটা জেনেটিক বেসিস আছে, এবং বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারের জেনেটিক বেসিস এখন খুব ক্লিয়ারলি জানা আছে।
এবং বাই দ্য ওয়ে সেইটা কিভাবে কন্ট্রোল করা যায় সেটাও কিন্তু জানা আছে, এবং কিছু ড্রাগসও আবিষ্কার হয়েছে ওকে সেটা জানার পরে। ওকে স্যার, আমাদের সম্ভবত একটা ব্লাড ক্যান্সারের জন্য কোন একটা আছে যেখানে সম্ভবত আমাদের স্টেম সেলটাকে ডোনেট করার জন্য কার সাথে কার ম্যাচ করবে, এরকম কিছু একটা অর্গানাইজেশন আছে যেখানে বলে সবাইকে ওটা করা উচিত যাতে ওই ম্যাচিংটা। ওয়েল, মানে আজকাল সেটা হয়েছে, তার কারণ হচ্ছে যে আমাদের পরে যখন সন্তান হয় তার কি হবে আমরা তো জানি না। হ্যাঁ, সুতরাং আমাদের নিজেদের থেকে স্টেম সেল ব্যাংক এখন হয়েছে। সেই স্টেম সেলগুলো হচ্ছে একেবারে যেমন মানুষের একটা অ্যানসেস্টার থাকে সেই রকম আমাদের যে বিভিন্ন সেলের প্রোজেনিটর থাকে, অ্যানসেস্টার বলি না আমরা, প্রোজেনিটর বলি, সেখান থেকে অনেক নানা রকম সেল তৈরি হয় হতে পারে। এবং সেই প্রোজেনিটর সেলগুলো থেকে যখন নতুন সেল তৈরি হয় সেগুলো আবার ডাইভার্সিফাই করে বিভিন্ন ফাংশনে। সো এই প্রোজেনিটর সেলগুলোকে স্টেম সেল বলা হয়। সুতরাং এই স্টেম সেলগুলো পরে বিভিন্ন ধরনের টাস্কে সেটাকে করানো, মানে ডিরেক্ট করা যায়। সুতরাং এখন স্টেম সেল ব্যাংক তৈরি হয়েছে, অনেকেই নিজেদের স্টেম সেল সেই ব্যাংকে রাখছে, কিন্তু সেটা খুব সস্তা নয়। তার কারণ হচ্ছে যে আমরা ব্যাংকে টাকা রাখলে আমরা ইন্টারেস্ট পাই, কিন্তু স্টেম সেল ব্যাংকে টাকা রাখলে আমাদের টাকা দিতে হবে মেইনটেইন করার জন্য। সুতরাং এটা একটু অন্য ধরনের ব্যাংকিং, কিন্তু হ্যাঁ মানে অনেকেই করছে, এবং এটা খুব ইউজফুল, নিশ্চয়ই ইউজফুল। স্যার, আমি যদি ক্যান্সার নিয়ে একটু অন্য ধরনের কোশ্চেন করি, যে নর্মাল মানুষ ছাড়া ধরুন কুকুর, বিড়াল বা হাতি বা ব্লু হোয়েল, এদের কি ক্যান্সার হতে পারে? হ্যাঁ, হয়তো, মানে হয়, মানে কুকুর বেড়ালে তো হয়। ব্লু হোয়েলের ক্যান্সার মানে নরমালি এগুলো আমরা কখনো দেখিনি বা জানি না, নরমাল সাধারণ মানুষ জানে না। এটা এখনো জানে কিনা জানি না, মানে বৈজ্ঞানিকরা বের করেছে কিনা জানি না যে কেন ব্লু হোয়েলের ক্যান্সার হয় না, কিন্তু ব্লু হোয়েলের মধ্যে ক্যান্সার দেখা যায় না, কুকুর বেড়ালের মধ্যে তো অনেক দেখা যায়। হ্যাঁ, একেবারে। আচ্ছা, প্লান্টস এর মধ্যে কি এরকম টাইপের কোনো কিছু হতে পারে? প্লান্টস এর মধ্যে মানে এগেইন ক্যান্সার হচ্ছে এসেনশিয়ালি একটা আনরেগুলেটেড সেলুলার গ্রোথ। এক্স্যাক্টলি, একটা সেল একটার থেকে দুটোতে ডিভাইড করে, দুটোর থেকে চারটাতে ডিভাইড করে, একটার থেকে যদি 10টা হয়ে যায় তা একটা আনরেগুলেটেড। সো আমাদের মধ্যে সেই আনরেগুলেটেড সেল গ্রোথ গুলো হয়ে যেটা করে সেটা হচ্ছে যে ম্যাল ফাংশন করে। আমাদের লাং ক্যান্সার হয়, লাংগুলো তখন সেলগুলো এত লাংগুলোকে ইনভেড করে নেয় যে নর্মাল টিস্যু রিপ্লেস করে দেয় বাই ক্যান্সার টিস্যু, তখন অসুবিধা হয়, তখন নিঃশ্বাসের অসুবিধা হয়, অন্যান্য ডিজিজ হয়। প্ল্যান্টস এর মধ্যে ঠিক সেই রকম হয় কিনা জানি না, কিন্তু প্ল্যান্টস এর মধ্যে এই যে আনরেগুলেটেড সেল গ্রোথ সেটা কিন্তু দেখা গেছে। সেটাকে ক্যান্সার বলে কিনা আমি জানি না, কিন্তু আমি প্ল্যান্টসে কাজ করি না, কিন্তু যারা প্ল্যান্ট বায়োলজিস্ট, প্ল্যান্ট জেনেটিসিস্ট, তাদের জিজ্ঞেস করলে হয়তো তারা বলতে পারবে। ওকে স্যার। এবার এখন যেহেতু এআই খুব একটা ইম্পর্টেন্ট সব ফিল্ডে কাজে লাগছে, তো আমি জানতে চাইবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই আমাদের জেনেটিক্সের ফিল্ডে, যেমন ধরুন সাপোজ 2024 সালে যেমন নোবেল প্রাইজ পেয়েছে প্রোটিনের স্ট্রাকচার আবিষ্কার করে আলফা ফোল্ড, বা গুগলের যিনি কাজ করেন, তো এই জেনেটিক্সের ফিল্ডে কি এআই এর এখন কি রকম ইউজ হচ্ছে বা কোনো? ইনক্রিজিংলি লোকেরা চেষ্টা করছে। একটা জায়গায় মেজর অ্যাপ্লিকেশনস হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যান্সার ফিল্ডে, ক্যান্সারে দুরকম ভাবে তো গবেষণা করা হয়। একটা হচ্ছে যে আমরা বায়োপসি নিলাম, যে বায়োপসিটা হচ্ছে একটা ইমেজ, এসেনশিয়ালি বায়োপসিটাকে ট্রান্সফর্ম করা হয় একটা ইমেজে, এবং সেই বায়োপসি থেকে আবার সেলগুলো নিয়ে তার থেকে ডিএনএ আইসোলেট করে সিকোয়েন্স করে, সো দু ধরনের ডেটা তৈরি হচ্ছে। একটা হচ্ছে ওই ইমেজ ডেটা, আর আরেকটা তৈরি হচ্ছে জেনেটিক ডেটা বা ইভেন জিন এক্সপ্রেশন ডেটা, যেটাকে আমরা ট্রান্সক্রিপ্টোমিক ডেটা বলি। সো 2-3 ধরনের ডেটা তৈরি হচ্ছে একটা বায়োপসির থেকে, এবং সেইগুলোকে ইন্টিগ্রেট করবে কেমন করে, ইন্টিগ্রেট করে কি কমন ফিচার্স আছে, 5 জনের একই ধরনের ক্যান্সার হয়েছে, তাদের মধ্যে কি কমন ফিচার্স আছে, এইগুলো বের করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুব ইউজ হচ্ছে, এই ইন্টিগ্রেশন ইত্যাদি ইত্যাদি। স্যার, পরবর্তী 10-20 বছরে জেনেটিক্সের ফিল্ডে কি বড় আবিষ্কার বা রেভলিউশন আসতে পারে বা আসতে চলেছে? সো 1 নম্বর হচ্ছে যে কি বড় আবিষ্কার আসতে চলেছে সেটা প্রেডিক্ট করার আগে আমরা এখনো পর্যন্ত কি করতে পারছি না সেটা বলি, তাহলে সুবিধা হবে, কারণ তাহলে আমরা বুঝতে পারবো
যে কি করা উচিত এবং কেন ওটা করা উচিত। হ্যাঁ। 1 নম্বর হচ্ছে যে এই যে একটু আগেই বলছিলাম যে আমরা ক্যান্সারে 3-4 ধরনের ডেটা আইডেন্টিফাই করি। একটা হচ্ছে ইমেজ ডেটা, একটা হচ্ছে জিনোমিক ডেটা, জেনেটিক ভেরিয়েশন ডেটা, সিকোয়েন্স ভেরিয়েশন ডেটা, এক্সপ্রেশন ডিফারেন্স ডেটা, আর একটা এখন নতুন এপিজিনোমিক ভেরিয়েশন বলে যেটাকে, সেই ধরনের ডেটা। এইরকম 3-4 ধরনের ডেটা। এবার যেটা দেখা যায় বিভিন্ন ক্যান্সার পেশেন্টের সব ধরনের চেঞ্জ একই লেভেলে হয়নি, বিভিন্ন লেভেলে হয়েছে। কেন আমরা এটা বোঝার চেষ্টা করছি? কারণ এই কমনালিটিটা বুঝতে পারলে তাহলে আমরা বুঝতে পারবো যে মিনিমাম কি চেঞ্জ হলে একটা লোকের সেলগুলো, নর্মাল সেলগুলো ক্যান্সারে পরিণত হবে, এবং ওই মিনিমাল চেঞ্জগুলো ধরতে পারলে তখন সেই মিনিমাল চেঞ্জগুলো যাতে না হয় প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট গবেষণা করতে পারি, বা হয়ে গেলে সেটাকে আর বাড়তে দেওয়া হবে না, এইটা যদি ইয়ে করা যায়, চেষ্টা করা যায়। সো এই যে একটু আগে যেটা বললাম, সেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এই যে এই বিভিন্ন ধরনের ডেটার একটা ইন্টিগ্রেশন, শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নয়, স্ট্যাটিস্টিক্যালিও করা হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, এবং লোকেরা বুঝতে শিখেছে যে আমরা এই ধরনের ডেটা ইন্টিগ্রেশন না করলে ঠিক মিনিমালি কতটা কি তফাৎ হলে একটা লোকের ক্যান্সার হয় সেটা বুঝতে পারবো না। সুতরাং এই ডিরেকশনে গবেষণাটা যাবে, এবং এই গবেষণাটা নিশ্চয়ই ভালো হবে, এবং এই গবেষণাটা হওয়ার পরে আমরা এই উত্তরগুলো খুঁজে পেলে আমরা ক্যান্সারটা প্রিভেন্টও করতে পারবো, প্রোটেক্টও করতে পারবো। আমি ক্যান্সার দিয়েই এক্সাম্পলটা দিলাম, এরকম আমি আরো অনেক নানা রকম ডিজিজ দিয়ে করতে পারি। সবাই একই দিকে যাচ্ছে যে ওই পার্টিকুলার ডিজিজটার কেন হয় সেইটার মিনিমাল বেসিসটা বুঝতে পারলে আমরা সেটাকে প্রিভেন্টও করতে পারবো, প্রিডিক্টও করতে পারবো, এবং প্রিভেন্ট করতে পারবো। এবং প্রিভেন্ট করার একটা উপায় হচ্ছে যে আমি এই ইন্টারাকশনগুলো দেখলে সেই অ্যাপ্রোপ্রিয়েটলি মডিউলেট করতে পারবো একটা সেট অফ ফ্যাক্টরস। আর একেবারে ট্রিট করতে গেলে আমাকে বুঝতে হবে যে আপনি আলফা ফোল্ড বললেন, স্ট্রাকচারাল চেঞ্জ ইত্যাদি, সেইগুলো আমরা বুঝতে পারবো, এবং সেই দিকে গিয়ে সেই ধরনের ড্রাগ আমরা আবিষ্কার করার চেষ্টা করতে পারি। সুতরাং এই দিকে যাবে, এই দিকেই গবেষণা যাবে, এবং দের উইল বি খুব মেজর ইমপ্রুভমেন্টস হবে, খুব মেজর আবিষ্কার হবে, এটা আমি আশা করছি। স্যার, আপনি ডিস্টিংগুইশড প্রফেসর অফ জন মার্টিন সেন্টার অফ লিভার ইনোভেশন অ্যান্ড রিসার্চ, এইখানে স্যার কি ধরনের কাজ হয় আপনি একটু বলি। জন মার্টিন ছিলেন একজন সায়েন্টিস্ট, এবং তারপরে উনি একজন এন্টারপ্রেনিয়র হন। উনি একটা ড্রাগ কোম্পানি তৈরি করেন, গিলিয়াড বায়োসায়েন্সেস বলে। সেই ড্রাগ কোম্পানির একটা বড় রিসার্চ আর্ম ছিল, আর একটা বড় অ্যাপ্লিকেশন আর্ম ছিল। ডিটেলে যাব না, উনি অনেকগুলো ড্রাগ ডিসকভার করেছেন, তার জন্য উনি বিলিয়নিয়ার হয়ে গেছিলেন। কিন্তু জন মার্টিনের একটা নিজের মনের মধ্যে একটা ইয়ে ছিল যে সবাই তো সব এই ড্রাগগুলো ভীষণ এক্সপেন্সিভ, সবাই তো এগুলো পায় না এই ধরনের ড্রাগ, কিন্তু মানুষ গরিব দেশে যেখানে থাকে সেখানে তো তারা, এবং প্রত্যেকটা ড্রাগ কোম্পানি প্রফিট করে, তো মানে ড্রাগগুলোর দাম অত বেশি, তার কারণ হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রফিট করবে, তারা প্রফিট যদি না করে পরের ড্রাগটা তো বেরোবে না, সুতরাং প্রফিট তাদের করতেই হবে। জন মার্টিন নিজে বলতো যে আমরা প্রফিট করি যে দেশগুলোতে টাকা আছে, রিচ কান্ট্রির থেকে আমরা প্রফিট করি, কিন্তু গরিব দেশ যেগুলো, সেখানে আমরা অ্যাট কস্ট, যে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রাইস যা, সেই কস্টে আমরা ওষুধগুলো দেই, সেখান থেকে আর প্রফিট করব না। এটা ছিল ওনার মনের মধ্যে, এটা ছিল ওনার ফিলসফি, যে জন্য উনি বারবার ভারতবর্ষে আসতেন, গভর্নমেন্টের সাথে বসতেন, কিভাবে এগুলো করা যায়। সুতরাং উনি একটা মানে গরিব দেশগুলোর এবং স্পেশালি ভারতবর্ষের একটা বন্ধু ছিলেন, এবং আমাদের সাথে চেনাশোনা ছিল। আমাদের কিছু ডাক্তার বন্ধু বান্ধব আছে যারা, উনি প্রাইমারিলি লিভার, মানে জন মার্টিন প্রাইমারিলি লিভার ডিজিজের ড্রাগ তৈরি করতেন। উনি আমাদের এখানকে যারা লিভার ডিজিজ ডাক্তার আছে, লিভার ডাক্তার আছে, তাদের সাথে ওনার বন্ধুত্ব ছিল, এবং উনি এখানে একটা সোনারপুরে যখন একটা নতুন হসপিটাল তৈরি করলেন, পিজি হসপিটালের কিছু ডাক্তাররা মিলে, তাদের সাথে জন মার্টিনেরও আলাপ ছিল। ওইখানে এই ডাক্তাররা, মানে আমাদের লোকাল ডাক্তাররা মনে করলেন যে একটা
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবেন। তখন জন মার্টিনকে অ্যাপ্রোচ করলেন। জন মার্টিন আনফর্চুনেটলি হঠাৎ একদিন মারা গেলেন, কিন্তু ওনার স্ত্রীর সাথে ওনাদের আলাপ ছিল। ওনার স্ত্রী ওনাদের একটা জন মার্টিন সায়েন্স ফাউন্ডেশন তৈরি করে একটা বড় অ্যামাউন্ট সোনারপুরের এই হসপিটালটাকে দিলেন, যাতে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা যায়। সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারটা ওনার নামে হয়েছে, সেই জন্যই ওটাকে বলা হয় জন মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশন। এখানে মেইনলি স্যার লিভার লিভার রিসার্চের উপরেই কাজ হয়, কারণ হসপিটালটা লিভারের উপরে। সেই জন্য ওখানে মূলত লিভার বা ডিজিজ পেশেন্টই আসে, এবং এই এবং জন মার্টিনও মূলত লিভারের ড্রাগ তৈরি করতেন। সুতরাং ওই হোল এটা হচ্ছে লিভার রিসার্চের উপরেই প্রাইমারিলি ফোকাসড। স্যার আমি কিছু এবার মানে সায়েন্টিফিক আলোচনাটা অলমোস্ট কমপ্লিট। এবার কিছু আমি ধরুন আমাদের জেনারেল কিছু আলোচনা করতে চাই, যেমন তার মধ্যে প্রাইমারিলি হলো স্যার ভারতে ডাক্তাররা আমরা দেখতে পাই পিওর রিসার্চ খুব কম আছে। হ্যাঁ, নর্মালি যেটা বিদেশে দেখতে পাই যে যারা এরকম এমডি লেভেলে বা তারপরে তারা পিওর রিসার্চ নিয়ে থাকে, তাদেরকে এই রুগী দেখার ইয়েটা অনেক কম দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে কি এটা কি গভর্নমেন্টের সমস্যা যে কেন আমাদের ডাক্তাররা একদম পিওর রিসার্চে কম আসছে? ডাক্তার নেই তো। ডাক্তাররা যদি রিসার্চে চলে যায়, আমাদের ট্রিটমেন্ট করবে কে? ডাক্তার নেই ভারতবর্ষে। সুতরাং ডাক্তারদের বিশাল অভাব। বিদেশে যদি 10 জন পেশেন্টের জন্য একজন ডাক্তার থাকে, এখানে 200 জন পেশেন্টের জন্য একটা ডাক্তার নেই। সুতরাং ডাক্তারদের একটা বড় অভাব আছে, যেই জন্য ডাক্তাররা যদি রিসার্চের দিকে ফোকাস করে চলে যায়, ট্রিট করার কোনো লোক থাকবে না, অপারেশন করার কোনো লোক থাকবে না। সুতরাং আমরা মনে করি যে ডাক্তাররা রিসার্চ করে না। ডাক্তাররা রিসার্চ করার সময় নেই, তাদের রোগী দেখতেই সারাটা দিন চলে যায়। সুতরাং এর মধ্যেও বেশ কিছু ডাক্তার রিসার্চের মধ্যে জড়িত থাকেন, এবং তারা ওই এক্সট্রা টাইম নিজেদের থেকে বের করে এনে তারা রিসার্চের সাথে জড়িয়ে থাকেন, এবং তারা সত্যি মানে খুব কষ্ট করে তাদের সময় বের করে তারা রিসার্চ করেন, কিন্তু সবাই করতে পারে না। এটা একটা মেজর। ভারতবর্ষে যদি আরো ডাক্তার হতো, তাহলে আমি শিওর যে আরো ডাক্তার তৈরি হতো, তাহলে আমি শিওর যে আরো ডাক্তার রিসার্চের মধ্যে আসতো। ডাক্তাররা রিসার্চের মধ্যে আসে না, এটা ডাক্তারদের সবটা ডাক্তারদের দোষ নয়। অনেকটাই দোষ হচ্ছে যে আমরা এনাফ নাম্বার অফ ডক্টর নেই এখানে। যত রুগী আছে তাদের ট্রিট করার জন্য, তাদের কেয়ার করার জন্য যা ডাক্তার দরকার, সেই ডাক্তার নেই এখানে। এইটা একটা মেজর সমস্যা। স্যার আমি যতদূর জানি যে ডাক্তারদের ক্ষেত্রে যদি তারা পিওর রিসার্চ ফিল্ডে আসতে চায় বা পিএইচডি করতে চায়, তাহলে সেক্ষেত্রে ফেলোশিপ বলুন বা যে সুবিধাটা বা যে ইয়েগুলো দরকার, সেটা একটা নর্মাল এতে থাকে না, বা সেই ফেলোশিপটা গভর্নমেন্ট থেকে আমাদের অত ভালো দেওয়া হয় না একটা ডাক্তারের জন্য, যেটা সে বাইরে রুগী দেখলে যত টাকা ইনকাম করতে পারবে সেক্ষেত্রে অতটা হয় না। এটা কি তাহলে একটা গভর্নমেন্টের সমস্যা নয়? আমার মনে হয় না যে কোনো ডাক্তার মনে করে যে আমি রিসার্চ করে যে টাকা পাবো, সেই টাকা আমি রুগী দেখে তার থেকে সেই টাকাই পাবো, মানে সেটা এক্সপেক্ট করাটাই খুব মুশকিল। আজকে ধরুন আমি যদি একটা ইন্ডাস্ট্রি জয়েন করি, আমি এখানে যা মাইনা পাই তার থেকে নিশ্চয়ই তার থেকে বেশি পাবো। এক্স্যাক্টলি স্যার। সো ডাক্তারদের ওই একই ব্যাপার। মানে তারা যদি রিসার্চ, আমার মনে হয় না যে ডাক্তাররা সেইভাবে ভাবে। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এনাফ নাম্বার অফ ফেলোশিপসও নেই। আপনি যেটা বললেন একটু আগে, আইসিএমআর এখন আরম্ভ করেছে। বিদেশে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এমডি পিএইচডি প্রোগ্রাম। সাইমালটেনিয়াসলি এমডি পিএইচডি করা যায়। এমডি করার পরে আবার পিএইচডি করার জন্য আমি ডাক্তারি বন্ধ রেখে আবার পিএইচডি করা, এরকম হয় না। এমডি পিএইচডি সাইমালটেনিয়াস প্রোগ্রামস আছে। সো এখানে সেগুলো নেই। কেন নেই সেটার মানে ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে। ভারতবর্ষে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল একটা আছে, গবেষণা যারা কন্ট্রোল করে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইত্যাদি, তাদের নিজেদের মধ্যে অনেক ফিলোসফিক্যাল তফাৎ আছে। সেগুলো সবগুলো যে আমি জানি তাও নয়, কিন্তু সেই জন্য এটা হয় না। এমডি পিএইচডি জয়েন্ট প্রোগ্রাম নেই। এই সবে আইসিএমআর থেকে কয়েকটা সেই রকম ফেলোশিপ চালু করেছে, কিন্তু সেটাও খুব কম। তাও
একটা এক্সপেরিমেন্ট আরম্ভ হয়েছে, হোপফুলি সেটা যদি পারকোলেট করে, সেটা যদি প্রলিফারেট করে, তাহলে আরো বেশি ডাক্তার রিসার্চে আসতে পারবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে মেইন রিজন কেন ডাক্তাররা রিসার্চে আসে না, তার কারণ হচ্ছে যে আমাদের এনাফ সংখ্যক ডাক্তার নেই। আমাদের যত রোগী আছে, রোগীদের অ্যাটেনশন দেওয়ার মতন এনাফ ডাক্তার নেই। আপনি যে কোনো একটা পাবলিক হসপিটালে গেলেই দেখতে পাবেন কি অবস্থা আউটডোরটার। মানে একজন বা দুজন ডাক্তার বসে আছে, মানে শয়ে শয়ে লোক সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই তো কামারহাটি জেনারেল হসপিটালে আপনি গেলে দেখতে পারবেন কি অবস্থা, মানে সত্যিই ডাক্তার নেই সেখানে। যদি ওই একটা পার্টিকুলার আউটডোরে যদি আরো 10 জন ডাক্তার থাকতো, তাহলে হয়তো একটা মানে প্রত্যেক রুগী এনাফ অ্যাটেনশন পেত, বা ডাক্তারদের উপরে চাপটা অনেক কম পড়তো। সত্যি সত্যি এখানে ডাক্তার নেই, মানে আমরা ডাক্তারদের গালাগালি দেই, কিন্তু সংখ্যাটা এত কম যে ওদের উপরে চাপটাও একটা বিশাল। কিন্তু স্যার ধরুন অ্যাটলিস্ট যেগুলো বড় হসপিটাল আছে সেইগুলো আমি যতদূর জানি সেখানে হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চের কোনো ফেসিলিটি নেই। মানে ধরুন কোনো একটা ড্রাগ ডেভেলপমেন্টের জন্য যে একটা বড় রোগীর উপর একটা প্রথমে অ্যাপ্লাই করে, সেই ফেসিলিটি কিন্তু এখানে আমি একজন পিজির ডাক্তারের সাথে কথা বলে জেনেছি ওখানে যারা বড় কোম্পানি তাদের সাথে কিছু কোলাবোরেশনে হালকা কিছু কাজ হয়, কিন্তু সেই ক্লিনিক্যাল রিসার্চের জন্য যে রোগী দরকার সেটা কিন্তু ওই এটা আমাদের সেট আপ নেই ওই হসপিটালে। ঠিক অ্যাবসলিউটলি রাইট। আমাদের ক্লিনিক্যাল রিসার্চ করতে গেলে নানা রকমের জিনিস দরকার। এক হচ্ছে ইমেজিং ফেসিলিটি, মাইক্রোস্কোপি, ব্লাড অ্যানালিসিস, এইগুলো কোনো ইয়েতে নেই। মানে অনেস্টলি হসপিটালগুলো ট্রিটমেন্টের জন্য তৈরি হয়েছে মেইনলি ফোকাসড, এবং এখন কিছু কিছু জায়গায় ওই রকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হচ্ছে হসপিটালের মধ্যে। গভর্নমেন্ট ইয়েতে ওই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এরকম কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা হসপিটালে আছে। সাগর দত্ত হসপিটালে তো নেই, মানে এই বেশিরভাগ জায়গায় নেই। পিজি হসপিটালে হয়তো কয়েকটা সেন্টারের আছে, কয়েকটা সেন্টার এখন হয়েছে, কিন্তু ওই আর কি, মানে হসপিটালগুলো তৈরি হয়েছে রুগীর ট্রিটমেন্ট করার জন্য, রুগীদের পরামর্শ দেওয়ার জন্য যাতে রোগটা না বাড়ে, কিন্তু সেগুলো তো আর গবেষণার জন্য তৈরি হয়নি। এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ক্লিনিক্যাল রিসার্চ করতে গেলে হসপিটালের মধ্যেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারটা করতে হবে। আস্তে আস্তে হচ্ছে, অনেক সময় লাগবে। ডাক্তারের অভাব, পয়সার অভাব, ফ্যাসিলিটির অভাব, সুতরাং এই অনেক সময় লাগবে। তাড়াহুড়ো করলে এক্সপেকটেশনটা ফুলফিলড হবে না। হ্যাঁ। তো স্যার আর আমার স্যার লাস্ট কোশ্চেন হচ্ছে, ধরুন সায়েন্টিফিক গ্রোথের পেছনে আমাদের ইন্ডিয়ার অনেকটাই পিছিয়ে অলমোস্ট চায়নার থেকে, ঠিক আছে? যে ধরুন পেটেন্ট গ্রান্টি বলুন বা রিসার্চের ইয়েতে বলুন, বা ধরুন একটা যারা এখন পিএইচডি পোস্টডক করছে তারা প্রচুর বাইরে চলে যায়, দিয়ে দেশের মধ্যে ফেরত আসে না, ঠিক আছে? যেটাকে আমি নর্মালি ব্রেন ড্রেন বলা হয়। এটা নিয়ে আপনার কি মতামত, যে এটা কি শুধু মাইনে বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা আসে না, নাকি সেটা বাইরের পরিবেশটা ভালো, ইন্ডিয়ার ইয়েটা খারাপ, সেটার জন্য সেটাও একটা ফ্যাক্টর? ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে যে আমি যদি ভারতবর্ষে চাকরি পেতে চাই, ভালো চাকরি পেতে চাই, বা আমার একটা বিদেশের একটা এক্সপিরিয়েন্স, একটা ছাপ থাকলে সুবিধা হয়। এটা সত্যি কথা। দ্বিতীয় হচ্ছে যে আমি যখন পিএইচডি, আমিও তো পোস্টডক করতে বিদেশে গেছিলাম, আমি যখন পিএইচডি করলাম আমি তো জানলাম যে এখানে কি ইনফ্রাস্ট্রাকচার আছে, কি ধরনের ফেসিলিটিস পাওয়া যায়, এবং আমাদের বন্ধু বান্ধবরা যাদের সাথে আমরা তখন ইন্টারঅ্যাক্ট করতাম পিএইচডির সময়, বা এখনো করে অন্য যারা পিএইচডি স্টুডেন্ট, তারা শুনতে পায় যে ওখানে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেটার। সুতরাং তারা চায় যে আমরা ওই ইনফ্রাস্ট্রাকচারে একটু ট্রেন্ড হই, সুতরাং তারা যায়। তারপরে ওখানে গিয়ে, মানে বিদেশের শুধু ল্যাব ইনফ্রাস্ট্রাকচার কেন, জীবন ধারণটাই তো অনেক সহজ। এখানে প্রত্যেক দিন কাদা ঘেঁটে বাজারে যেতে হবে আপনাকে, আপনি ওখানে গিয়ে একটা গাড়ি কিনে ফেললেন, গিয়ে একটা মলে গিয়ে আপনি বাজার করে নিলেন। এখন এখানেও হচ্ছে আস্তে আস্তে ওই রকম, কিন্তু এখনো ওই লেভেলে তো পারফেক্ট। সুতরাং লাইফস্টাইলটা ওখানে অনেক ইজি। কয়েক বছর থাকার পরে আর মনে হয় যে আমি দেশে ফিরে গেলে আবার ওই আমাকে কাদার মধ্যে দিয়ে গিয়ে থলে হাতে বাজার করতে হবে। কে চায় বলুন তো? সুতরাং সেইটা একটা ডিটারেন্ট, যে লাইফস্টাইলটা এত স্মুথ যে ওইটা ফেরত আসার জন্য
জন্য একটা ডিটারেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমার ওখানে আমি যখন ল্যাবে কাজ করছি আমি যা ফেসিলিটিস পাচ্ছি এখানে চেষ্টা করেও সেই ফেসিলিটিস পাওয়া যায় না, যদিও এখন কিন্তু এই যে গ্যাপটা ওখানকার ফেসিলিটি ভার্সেস এটা কিন্তু অনেক কমে গেছে, কিন্তু সেই কমাটা কয়েকটা ইনস্টিটিউটে হয়েছে, সব ইউনিভার্সিটি বা জায়গায় পারকোলেট করেনি। সেইগুলো হচ্ছে ডিটারেন্ট, মানে এই জন্য কেন লোকে ফেরত আসবে, কষ্ট করে কেন আমি কষ্টকর জীবন সাধন করবো ফিরে এসে, এই হচ্ছে ব্যাপার আর কি। সো মাল্টিপল কারণ আছে। মাইনাটাও ওখানে বেটার, মানে এখানে একজন প্রফেসর যা পাবে ওখানে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাই পাবে। সুতরাং এই সমস্ত নানা রকম কারণে লোকেরা ফিরে আসতে চায় না, কিন্তু আবার আমরা কিছু তো ফিরে এসেছি, আমি তো ফিরে এসেছি, মানে এমন নয়। বহু মানুষ আছে, বহু বড় বড় সায়েন্টিস্ট আছে যারা ভারতেই ফিরে আসে, তারা এখানে এসে কাজ করে। স্যার আপনি যেমন এই টপিকটা নিয়ে যেহেতু আমরা বলছি, ইসরো থেকে রিসেন্টলি দেখবেন স্যার 100 সায়েন্টিস্ট ডিজাইন করেছে, সম্ভবত স্কাইরুট বলে একটা কোম্পানি, প্রাইভেট স্পেস কোম্পানি, সেখানে সম্ভবত জয়েন করেছে। আমি যদি জানি না খবরটা পুরোপুরি সঠিক কিনা। হ্যাঁ, তো স্যার এরা ওনারা কি শুধু মানে বেটার স্যালারি এবং বেটার ফেসিলিটির জন্যই তো যাচ্ছে আমার মনে হয়, নইলে ইসরো থেকে রিজাইন করা বটেই, সে তো বটেই, কিছুটা তো সেটাই। আর মানে ইসরো তো খুব ওপেন নয়, অনেক নানা রকম ওরা মানে দেশের ন্যাশনাল সিকিউরিটির গবেষণা করার জন্য সবকিছু তো বোঝা যায় না ওখানকার ভেতরের এনভায়রনমেন্ট। সুতরাং আমি ঠিক বলতে পারবো না যে কেন ওনারা চলে যাচ্ছেন, কিন্তু সত্যি কথা বলতে মানুষ যেখানে বেটার ফেসিলিটিস পাবে সেখানে চলে যাবে। ওই আমরা তো ভাবি যে আমি ভারতবর্ষে জন্মেছি সুতরাং আমি প্রথমে ভারতীয়, আমি অন্য কোথাও যাব না, খুব কম লোকের মধ্যে আছে। আমরা যাই প্রিটেন্ড করার চেষ্টা করি, যেখানে সুবিধা সেখানে আমরা যাব, মানুষ হিসাবে সেখানে তাই করি। তারপরে এই সমস্ত আমার দেশের জন্য আমি ভাবি ইত্যাদি ইত্যাদি, সেগুলো সবসময় ব্যাক সিট নেয়। কিছু লোকের মধ্যে সেগুলোই ফ্রন্ট সিট নেয়, তারাই লিডার হয়, কিন্তু আমরা বেশিরভাগ লোকই যেখানে সহজ জীবনযাত্রা সেটাই চুজ করে নেওয়ার চেষ্টা করি আর কি। তো স্যার আমি জাস্ট আর দুটো কোশ্চেন দিয়ে শেষ করব, যে স্যার আপনার ফেভারিট সায়েন্টিস্ট যদি আমি জিজ্ঞেস করি আপনি কাকে নাম? আমি বলতে পারবো না আমার ফেভারিট সায়েন্টিস্ট। আমি আমার ফেভারিট বই আমি বলতে পারবো, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের লোকের বায়োগ্রাফি পড়া, সায়েন্টিস্টদের বায়োগ্রাফি পড়া। সার্টেনলি জেবিএস হলডেন আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস, কারণ তার মানে মেন্টাল পরিধির ডাইভার্সিটিটা আমার অসাধারণ লাগতো। একটা পার্টিকুলার এরিয়া, উনি তো পপুলেশন জেনেটিক্সের একজন 3 জনের একজন ফাউন্ডার, সেখানে তো ওনার ডেপথ এবং কন্ট্রিবিউশন খুব হাই, কিন্তু তাছাড়াও বিভিন্ন এরিয়াতে ওনার একটা ডাইভার্স ইন্টারেস্ট ছিল সায়েন্সে। ওই ধরনের লোকেদের আমার খুব ভালো লাগে। মোস্ট ফেভারিট সায়েন্টিস্ট বলাটা খুব মুশকিল, কারণ বিভিন্ন ডোমেনে আমি কাজ করি এবং একটা ডোমেনে একটা সেট অফ সায়েন্টিস্ট আছে যারা এত ভালো কাজ করেছে, তারাই আমার মোস্ট ফেভারিট। সুতরাং একটা বলা আমার পক্ষে সম্ভব নয়। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমাদের এই পর্যন্ত অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। না এটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এই পর্বটি পুরোটা দেখার জন্য, এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন। পরবর্তী পর্বে আপনার কমেন্টে জানান আপনারা আর কার ইন্টারভিউ দেখতে চান, আমি তাকে এই পডকাস্টের মধ্যে তাকে আনার চেষ্টা করব, এবং আপনার নিচে কমেন্টে জানান। সবাইকে ধন্যবাদ, নমস্কার।